প্রিয় দর্শক, প্রীতি এবং শুভেচ্ছা নিয়ে আমি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। বিএনপি কি ইউনূস সরকারের উপর থেকে সমর্থন উঠিয়ে নিচ্ছে, এই প্রসঙ্গটি নিয়ে। আমি এই প্রসঙ্গটি একটি সংবাদের আলোকে, বিবিসি বাংলা একটি সংবাদ দিয়েছে, তার আলোকে তাদের থেকে কনসেপ্ট এবং আমার কিছু মতামত দিতে চাই। বিবিসি বাংলা সংবাদের শিরোনাম করেছে, অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপির মনোভাবকে বদলাচ্ছে। বিবিসি বাংলা যেভাবে বিষয়টিকে মনে করছে, ঠিক আমিও মনে করছি যে বিএনপির মনোভাব পাল্টাচ্ছে, কিংবা বিএনপি সমর্থন উঠিয়ে নিতে পারে। বিএনপি ইতিমধ্যে আলামত বুঝে গেছে যে বিএনপিকে ইউনূস সরকার হাতে ধরে ক্ষমতায় বসিয়ে দিয়ে যাবে না। বিবিসি বাংলা তার খবরে বলছে, অন্তর্বর্তী সরকারের প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শুরু থেকেই সমর্থন ও আস্থা প্রকাশ করে এলেও নির্বাচনের সুস্পষ্ট সময়সীমা নিয়ে প্রত্যাশা পূরণ না হওয়ায় এখন প্রতিনিয়ত অসন্তোষ জানাচ্ছেন দলটির নেতারা। রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপির রোডম্যাপ ঘোষণার তাগিদের মুখে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচনের একটি সম্ভাব্য সময়সীমা ঘোষণা করেন, কিন্তু তাতে অস্পষ্টতার অভিযোগ তুলে অসন্তোষ প্রকাশ করেন দলটির মহাসচিব। এর আগেও উপদেষ্টাদের কারো কারো বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাতে দেখা গেছে দলটিকে। উপদেষ্টাদের যেসব বক্তব্য রাজনৈতিক দলগুলো নিয়ে যে ভাষ্য প্রকাশ পেয়েছিল, তাতে বিএনপির প্রতি ইঙ্গিত ছিল বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। বাংলাদেশের জাতীয় রাজনীতিতে সব কথা মূলত নির্বাচন ও সংস্কারকে ঘিরে আবর্তিত হচ্ছে। নির্বাচন নাকি সংস্কার, কোনটি অগ্রাধিকার পাবে, এই প্রশ্নই বিভক্ত রাজনৈতিক শক্তিগুলো। বিএনপি ন্যূনতম জরুরি সংস্কার করে নির্বাচনের পক্ষে, আর বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব দানকারীরা, জামাত এবং বেশ কিছু রাজনৈতিক দল সংস্কারকে অগ্রাধিকার দেওয়ার পক্ষপাতী। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বিবিসি বাংলাকে বলেন, ডেমোক্রেটিক অর্ডারে, গণতান্ত্রিক ধারায় দেশটাকে ফিরিয়ে নেওয়া 1 নম্বর প্রায়োরিটি বা অগ্রাধিকার হওয়া উচিত। 16 বছর ধরে মানুষ রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে গণতন্ত্রের জন্য, দেশের ওপর তার মালিকানা ফিরে পাবার জন্য। যারা সেটা অনুধাবন করতে পারবেন না, সেটা তাদের সমস্যা, আমাদের সমস্যা নয়, যোগ করেন মিস্টার চৌধুরী। বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, এখনো আশা করি আমাদের মতামত আমলে নিয়ে তারা সঠিকভাবে দেশটি পরিচালনা করবে এবং সামনে নির্বাচন অনুষ্ঠিত করবে। অবশ্য সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বিবিসি বাংলাকে বলেছেন, আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনে থাকা কোনো পক্ষের সাথেই অন্তর্বর্তী সরকারের বড় ধরনের কোনো মতভেদ হয়েছে এমনটা তারা অনুভব করেন না। বিবিসি যেটি প্রশ্ন করছে, কিংবা আমি যেটি প্রশ্ন করছি, যে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তী সরকারের উপর থেকে সমর্থন উঠিয়ে নেবে, সমর্থন কি আসলে উঠিয়ে নিতে পারবে? বিএনপির কি ভয় আছে, শঙ্কা আছে? 1-11 সিচুয়েশন, প্রধান দুই রাজনৈতিক দলকে মাইনাস করবার যে একটি প্রেক্ষাপট তৈরি হয়েছিল, দু দলেরই প্রধান নেতাদের অ্যারেস্ট করা হয়েছিল, বিচারের আওতায় আনা হচ্ছিল, এই ইউনূস সরকার কি সেদিকেই যাবে? বিএনপি যদি বিরোধিতা করে, যেতে পারে। কিন্তু আজকে অবস্থাটা এমন হয়েছে যে, আমি গতকালকের এক বক্তব্যে বলেছিলাম যে ছোট দলের বড় কৌশলে বড় দলগুলো একা হয়ে পড়েছে। আওয়ামী লীগ একা হয়ে এই মুহূর্তে নেই, অস্তিত্বের সংকটে, মানে উপস্থিত নেই। অস্তিত্ব আছে, অবশ্যই আছে, এবং জোরালো ভাবে আছে জনগণের মধ্যে, কিন্তু ফিজিক্যালি উপস্থিত নেই। আর বিএনপি যে নির্বাচনের দাবিতে একাই মাঠে আছে, অন্য কেউ দাবি করছে না নির্বাচন হবার। বিএনপি আরেকটি কথা বলবো বিএনপিকে, যে ইউনূস সরকার আপনাদেরকে ক্ষমতায় বসিয়ে দেবে না। যে আজকে এই যে ডিসেম্বরের 22 তারিখে এসেও যদি এটি পরিষ্কার না হন
তাহলে আপনাদের রাজনীতি করা উচিত নয়। কেন আপনাদেরকে ক্ষমতায় বসিয়ে দেবে না? আপনারা একটা জিনিস স্পষ্ট হওয়া উচিত। আপনারাও অনেক জ্ঞানী বিজ্ঞ মানুষ আছে আপনাদের দলে। একটি নতুন রাজনৈতিক দল আসছে ছাত্রদের থেকে মাস দুয়েকের মধ্যে, ফেব্রুয়ারির মধ্যে। কেন আসছে? এবং সেটি সরকারের সমর্থনে। আপনারা তো বুঝতে পারছেন থ্রেটটা কাকে বলে। এবং এই দলটিকে নিয়ে জামাত নির্বাচন চায় না। অন্যান্য কোন দল যে নির্বাচন চাইবে, আমি প্রথম দল দুটি যদি বলি, দুটি সমান, আওয়ামী লীগ বিএনপি জনসমর্থনের সমান। এরপরে জাতীয় পার্টি জামাত 4 নম্বর সমর্থক দল, মানে জনপ্রিয় দল। সেই জায়গায় জামাত নির্বাচন চাইছে না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নির্বাচন চাইছে না। কেন চাইছে না? এটি তো আপনারা বোঝেন নিশ্চয়ই। চাইছে না এই জন্য যে তারা সময় চায়। একটি রাজনৈতিক দল গঠন করলেও সেটিকে একটু পেলে পুষে সার পানি দিয়ে নার্সিং করে একটু বড় হতে তো সময় লাগে। সেই সময়টা তো বিএনপি আপনারা দেবেন, কারণ আগামীতে তো তারাই ক্ষমতায় আসবার স্বপ্ন দেখছে, স্বপ্নে বিভোর। এখনকার যে অন্তর্বর্তী সরকার, ইউনূস সরকার, তারাও সেই নতুন রাজনৈতিক দলের সাথে যুক্ত আছে। এখনো দলটি আসেনি, যুক্ত আছে কিভাবে বলি, কিন্তু আছে, সমর্থন আছে। এবং এই সরকারের পৃষ্ঠপোষকতাতেই এই রাজনৈতিক দলটি গঠিত হবে এবং একটি পাতানো নির্বাচন হলেও নির্বাচন করবার চেষ্টা করা হবে। তো সেই জায়গায় আপনারা ভাবছেন কিভাবে যে আপনারা ক্ষমতায় আসবেন। আরেকটি বিষয় যে আপনাদের এই যে 5 আগস্ট পরবর্তী সময়ে জনবান্ধব কর্মকাণ্ড নেই, আপনাদের কর্মকাণ্ড বিতর্কিত। আওয়ামী লীগ বিতর্কিত, অসংখ্য বিতর্কিত কর্মকাণ্ড আছে, যার কারণে আজকে দেশকে এই পরিস্থিতিতে নিয়ে গেছে। আবার ভালো কাজও আছে, বিএনপিরও ভালো কাজ আছে। বিএনপি যেমন অনেক বিতর্কিত কর্মকাণ্ড করেছে অতীতে ক্ষমতায় থাকাকালীন, তার পাপ মহান আল্লাহ কর্তৃক বিচারের কারণে 18 বছর ক্ষমতার বাইরে। কিন্তু আজকে 18 বছর পরে বিএনপির একটা বড় সুযোগ এসেছিল, সেই সুযোগটি কাজে লাগাতে পারছেন না, হেলায় হারাচ্ছেন। আপনারা আপনাদের চোখের সামনে দেখবেন যে আপনাদের ক্ষমতা হারিয়ে গেছে, ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা হারিয়ে গেছে, সেটি পরিলক্ষিত হচ্ছে। কারণ আপনাদেরকে এটি ভাবলে হবে না যে আপনাদেরকে ক্ষমতায় বসিয়ে দিয়ে যাবে। আপনাদের অধিকার আদায় করে নিতে হবে। এই যে আপনাদের জোরালো দাবির মুখে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস 16 ডিসেম্বর জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি নির্বাচনের একটি সম্ভাব্য সময়ের কথা বলেছেন, আগামী 1 থেকে 1.5 বছর। কিন্তু বাস্তবতা হলো এই সময়ের মধ্যেও নির্বাচন হবে না। এই জন্যই সত্যিকার অর্থে সঠিক যে একটা সময় দেওয়া, একটা টাইম ফ্রেম দেওয়া, এটি দেয়নি। হ্যাঁ, হবে, একবার হবে না এটি বলা যাবে না, যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং অন্যান্য যে যারা আছে জামাত ইসলামী, তারা যদি মনে করে যে আমরা প্রস্তুত এখন নির্বাচন দিতে পারেন, তারা যদি সিগন্যাল দেয় সরকারকে যে হ্যাঁ এখন প্রস্তুত আমরা, আপনারা নির্বাচনের ব্যবস্থা করুন, সাথে সাথে নির্বাচনের ব্যবস্থা হয়ে যাবে। এমনকি এরা যদি 1 বছরের মধ্যে মনে করে, 6 মাসের মধ্যে মনে করে যে না আমরা নির্বাচন করতে সক্ষম, আবার যদি 2-2.5 বছরে মনে না করে যে নির্বাচন করতে সম্ভব না, 2-2.5 বছরেও নির্বাচন হবে না। এই জিনিসটি আমি বাইরের লোক, বিএনপির একজন বাইরের লোক, আওয়ামী লীগেরও বাইরের বাইরের লোক হিসেবে আমি পরামর্শ দেব, আপনারা তীব্রভাবে অনুভব করুন। আপনাদের দাবিতে নির্বাচনের সম্ভাব্য সময় দিয়েছে, আপনাদের যদি জোরালো দাবি থাকে, জোর দাবি থাকে, নির্বাচনের দিন তারিখও ঘোষণা করতে বাধ্য হবে। কারণ আমি এই সরকারেরও বিরোধী কোনো শক্তি নয়, যাহা সত্য তাহাই বলিবার চেষ্টা করি। এই যে দ্রব্যমূল্য নিয়ে কথা বলি, আইন শৃঙ্খলা নিয়ে কথা বলি, সরকার নানা অ্যাঙ্গেলে থেকে পরিচালিত হচ্ছে, এগুলো নিয়ে কথা বলি। এগুলো যদি ভালো হতো, সুষ্ঠুভাবে পরিচালিত হলো, তাহলে তো আমি বলতাম না, আমার মুখ থেকে এগুলো বের হয়ে আসতো না। কারণ আমার নিজস্ব মত, আমাকে কেউ বলে দেয় না যে তুমি সরকারের বিরোধিতা করো, আমাকে কেউ বলে দেয়নি তুমি আওয়ামী লীগের বিরোধিতা করো কিংবা তুমি বিএনপির বিরোধিতা করো। আমি বারবার বলি যে আমি পেইড ভয়েস নয়, আমি নিজস্ব ভয়েস, ওন ভয়েস। কাজেই
বিএনপির উপলব্ধি করতে হবে যে ভাই আপনাদেরকে ক্ষমতায় বসতে দেবে না, এই বসতে দেবে না ক্ষমতা অর্জন করে নিতে হবে। সেটি আওয়ামী লীগের সাথে নিয়ে করবেন নাকি একাই যদি পারেন, একাই যদি সক্ষম হন একাই করবেন, সেটা আপনাদেরই ভাবতে হবে। কারণ আপনারা আওয়ামী লীগকে 15.5 বছরে পতন ঘটাতে পারেননি। আপনাদের নানান সমস্যা ছিল, আপনাদের নেতৃত্বের সমস্যা ছিল, কেন্দ্রীয় নেতৃত্বের সমস্যা ছিল। তৃণমূল রেডি ছিল যে কোনো সময় যে কোনো আন্দোলনে ডাক দিলে তারা রেডি ছিল, এবং তৃণমূলে ব্যাপক প্রতিরোধও গড়ে তুলেছিল আওয়ামী লীগের বিরুদ্ধে। কিন্তু কেন্দ্রে বহু সমস্যা ছিল, কেন্দ্রের বহু নেতা নেত্রী বিক্রি হয়ে যাবার কারণে এটি করতে পারেনি। না হলে আওয়ামী লীগ এতদিন কোনোভাবেই টিকত না। কাজ করেছে, অনেক উন্নয়ন করেছে, দেশের চেহারা পাল্টে দিয়েছে, কিন্তু সেই কাজগুলোতে দুর্নীতি কি পরিমাণ সেটি কল্পনাতীত। এই যে জাইকা সম্প্রতি একটি সমীক্ষা দিয়েছে যে পদ্মা সেতু যে টাকায় নির্মাণ হয়েছে, 30,000 প্লাস টাকায় নির্মাণ হয়েছে, তার 3 ভাগের 2 ভাগে আর একটি পদ্মা সেতু করা সম্ভব। এবার চিন্তা করুন, পদ্মা সেতু যখন কাজ শুরু হয় তখন ডলারের বিনিময় মূল্য কত ছিল আর আজকে ডলারের বিনিময় মূল্য কত। সেই জায়গা থেকে জাইকা বলছে 3 ভাগের 1 ভাগ খরচে আরেকটি পদ্মা সেতু করা সম্ভব এই গলন্দের দিকে, এবং সেটি করা হবে বা করবে হয়তো সরকার। তাহলে কি হলো? প্রত্যেকটি প্রজেক্টে দুর্নীতি আছে, দুর্নীতি হয়েছে। বিএনপি সমর্থন উঠিয়ে নেবে বা উঠিয়ে নেবে, আর সমর্থন করবেই কেন? কারণ বিএনপি তো ইউনূস সরকারের হাতে ক্ষমতায় যেতে পারবে না। তাদের নিজেদের কৃতকর্ম এবং ইউনূস সরকারের দুর্বিসন্ধি পরিকল্পনা। ইউনূস সরকার বাংলাদেশে একটা নতুন ব্যবস্থা কায়েম করতে যাচ্ছে নতুন রাজনৈতিক দলের মাধ্যমে, কিন্তু দেশের মানুষ ইতিমধ্যে বুঝেও গেছে যে ওই রাজনৈতিক দলও দেশের মানুষের কল্যাণে কাজে লাগবে না। অর্থাৎ বাংলাদেশের মানুষ দুর্ভাগা, আমরা বড়ই কপাল পোড়া জাতি। আওয়ামী লীগ আমাদের মঙ্গলে নেই, বিএনপি আমাদের মঙ্গলে কাজ করে না, নতুন রাজনৈতিক দল আসছে, তাদের বডি ল্যাঙ্গুয়েজ কথাবার্তায় মনে হচ্ছে না যে তারাও একটা নতুন বাংলাদেশের বন্দোবস্ত করতে পারবে। অর্থাৎ আমরা হতাশ, রাজনীতির প্রতি হতাশ। 53 বছরে কেউ বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের জনগণের কল্যাণে করেনি। দেখুন, এই যে একটা সংবাদ দেখলাম, 3 দশকে বাংলাদেশে বিনিয়োগ হয়েছে, বিদেশি বিনিয়োগ, যারা সরাসরি বাংলাদেশে ফ্যাক্টরি করে বা উৎপাদনমুখী কাজ করে, মাত্র হাতে গুনে 5-6টা কোম্পানি। একবার চিন্তা করেছেন, বাংলাদেশ যদি বিনিয়োগ হাব হতো বড়, তাহলে তো এ পর্যন্ত 5টা কেন 50টা কোম্পানি, বিদেশি কোম্পানি বাংলাদেশে কার্যরত থাকতো। কেন থাকেনি? আপনারা রাজনীতি আমাদেরকে শান্তি দিতে পারেননি, বিদেশিদেরকে আস্থার জায়গায় আনতে পারেননি, সে কারণে। কাজেই সব কথার শেষ কথা, এই বক্তব্যের সারমর্ম এটি যে বিএনপির সাথে অন্তর্বর্তী সরকারের একটা ফারাক, একটা গ্যাপ তৈরি হচ্ছে, এবং অন্তর্বর্তী সরকার যদি সুস্পষ্টভাবে শীঘ্র নির্বাচনের দিন তারিখ ঘোষণা না করে, দূরত্ব আরো বাড়বে। বিএনপি আরো পরিষ্কার হবে যে আমাদের ক্ষমতা নেই, আমরা ক্ষমতা থেকে বহু দূরে। আরো যেটি হবে বিএনপির জন্য, ধরে নিলাম যে এই যে নতুন কিংস পার্টি নিয়ে একটা সাজানো নির্বাচন করা হলো, তাদের দিয়ে নির্বাচন করে ক্ষমতায় বসিয়ে দেওয়া হলো, তারা একটা ম্যাদ তো দূরের কথা, 6 মাস 1 বছরও পূরণ করতে পারবে না। কারণ জন আকাঙ্ক্ষা এই 5 মাসে তারা কতটুকু পূরণ করতে পেরেছে সে ব্যাপারে প্রশ্নবিদ্ধ। সারা বাংলাদেশের মানুষ তাদের প্রতি ক্ষুব্ধ। সেই জায়গায় আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, ওদেরকে হটিয়ে আওয়ামী লীগ কিন্তু ক্ষমতায় আসবে, বিএনপি কিন্তু আর কখনো ক্ষমতায় আসতে পারবে না। এই বিষয়গুলো উপলব্ধি করা দরকার। সেই জায়গা থেকে অন্তর্বর্তী সরকারের সাথে বিএনপির দূরত্ব বাড়তেই পারে, মুখ ফিরিয়ে নিতেই পারে, ফিরে নেওয়াটাও অস্বাভাবিক নয়। এখন এসব দেখতে আমাদের সামনের দিনগুলোতে অপেক্ষা করতে হবে, সামনের দিনগুলো কি ঘটতে যাচ্ছে। এই জন্য এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল, এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।